নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় তথা মুঘল সাম্রাজ্যের অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব। আমি আগেই অধ্যায় থেকে পার্ট 1 আকারে এবং পার্ট 2 আকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ পার্ট 1-এ তোমাদের সামনে তুলে ধরেছিলাম গুরুত্বপূর্ণ 1, 2 ও 3 নম্বরের প্রশ্ন ও তার উত্তর, এবং পার্ট 2-তে তুলে ধরেছিলাম গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন ও তার উত্তর। এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি অনুশীলনী প্রশ্ন উত্তর। তাহলে একের দাগে দেখো, একের দাগের ক, ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত খান। খ, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, অর্থাৎ বিলগ্রামের যুদ্ধকে কৌনজি যুদ্ধ বলা হয়, মনে রাখবে, ঠিক আছে। গয়ের দাগ, জাহাঙ্গীর আমলে শিখ গুরু ছিলেন অর্জুনকে তিনি পাকদণ্ড দেয়। আচ্ছা, ঘ, রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি রানা প্রতাপ সিংহ। ও, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিকম্বর। বিবৃতির ক কী রয়েছে না, মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ব করত না। ব্যাখ্যা 2, তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন। তারপর হচ্ছে ক্ষয়ের দাগে বিবৃতি কী রয়েছে, হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল না। ব্যাখ্যা 2, তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। বিবৃতি 3, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। ব্যাখ্যা, তো তিনি খুব বুদ্ধিমান ছিলেন। ব্যাখ্যা 2। তার ঘয়ের দাগ কী রয়েছে, বিবৃতি, ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয়। ব্যাখ্যা 1, তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন। উঁর দাগে বিবৃতি, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো জাপ্তি না। ব্যাখ্যা 3 হবে যাবদ মানে জমি রাজস্ব নির্ধারণ করা। এবারে আমরা চলে আসবো কি, এবারে আমরা আসবো যে হচ্ছে, এবারে আমরা আসবো 3-এর দাগের ক, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো। ঠিক আছে, তোমরা এইখানে সব দেখে নাও। এবারে মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো। প্রথমে প্যারা করবে, ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাতশাহ। বাদশাহ বা পাতশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। বাদশাহ পাতশাহী শব্দগুলি হলো ফার্সি শব্দ। অর্থ, ফার্সি পাত শব্দের অর্থ হলো প্রভু এবং শাহ শব্দের অর্থ হলো শাসক বা রাজা। এখানে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পাদ ও শাহ শব্দটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নিয়েছিলেন। ক্ষয়ের দাগের প্রশ্ন, হুমায়ুন আফগানদের কাছে হেরে গিয়েছিলেন, কেন হেরে গিয়েছিলেন। মুঘল সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির বাদশাহ হন 1530 খ্রিস্টাব্দে। হুমায়ুন তার ভাইয়ের কিছু অঞ্চল ছেড়ে দিয়ে সাম্রাজ্যের ভার নিজের হাতে রেখেছিলেন। তার ভাই কামরান, আস্করি ও হিন্দাল সাম্রাজ্যের সমান ভাগ ও শাসন পরিচালনার অধিকার না পাওয়ার জন্য তারাও শত্রুদের হাত থেকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করার কোনো তাগিদ অনুভব করেনি। তাই আফগানরা যখন হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ করে তখন হুমায়ুন ভাইদের সাহায্য পাননি, ফলে তিনি হেরে যান। তার গয়ের দাগে কী রয়েছে, ঔরঙ্গজেবের রাজত্বকালে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল। ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল অভিজাত বা রাজপুতদের মধ্যে রেষারেষি বেড়েছিল কারণ মারওয়ারদের রাঠোর রাজপুত রাজা যশবন্ত সিং ও প্রথম দিকে মুঘল বাদশাহের বিরোধী ছিলেন। পরে তিনি বাদশাহের কাছে থেকে ভালো মনসবদারি পেয়ে শান্ত হন। যশবন্ত সিংয়ের মৃত্যুর পর মারওয়াড় রাজ্য উত্তরাধিকার নিয়ে গোলমাল শুরু হয়। ঔরঙ্গজেব মারওয়াড় রাজ্য আবার নিজের অধিকারে নিয়ে নেন এবং রাজপুতদের মধ্যে জিজিয়া কর চালু করেন। ফলে আকবরের আমলে গৃহীত রাজপুত নীতির অনেক পরিবর্তন ঘটে। তারপর ঘরের দাগ কী রয়েছে, সুলহকুল কি অথবা দিন ইলাই কি। তোমরা দেখবে তোমাদের অনুশীলনের প্রশ্ন পরপর সাজানো আছে, তোমরা পরপর দেখে নেবে। আচ্ছা, সুলহকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ইলাহি নামে পরিচিত। তারপরে চলে আসবো পরের পাঠ, সুলহকুল কথার বা আদর্শ। সুলহকুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাটদের আদর্শ ছিল এক, বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। উঁর দাগের প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থা সুবাস প্রশাসনের পরিচয় দাও।
প্রথমে প্যারা করলে এইভাবে, সুবা বলতে বোঝায় প্রদেশ। মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবার প্রশাসন, সুবা শাসককে বলা হতো সুবাদার। তাছাড়া প্রতিটি সুবায় দেওয়ান, বক্সি, ফৌজদার, কাশি, আমিন, কানুনগো, কোতোয়াল, ওয়াকানভিস, পাটওয়ারি প্রভৃতি রাজকর্মচারী নিযুক্ত থাকতেন। শেষে প্যারা করবে এইভাবে, প্রতিটি সুবা কয়েকটি সরকার এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনাতে বিভক্ত ছিল। তারপরে 4 দাগের কোশ্চিন, পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়া যুদ্ধ, ঘরগড়া যুদ্ধের মধ্যে তুলনা করো। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত? ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, দেখে নাও। তাহলে চলে আসবো উত্তরে। আমরা এবারে প্রথমে একটা পয়েন্ট করবো, দিয়ে লিখবে তুলনা। ঠিক আছে, বা তোমরা এখানে লিখতে পারো পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, ঘরগড়া যুদ্ধের মধ্যে তুলনা। লেখার পর তোমরা একটা বক্স মতো সাজিয়ে নেবে, সাজিয়ে নিয়ে লিখবে। বিষয় 1 যুদ্ধকাল, 2 হচ্ছে বাবরের প্রতিদ্বন্দ্বী, 3 ফলাফল, এইভাবে সাজাবে। যুদ্ধকাল 1526 খ্রিস্টপূর্বাব্দে পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ 1527, ঘরগড়ার যুদ্ধ 1529, বাবরের প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম লোদি, খানুয়ার যুদ্ধে ছিল রানা সংগ্রাম সিংহ, ঘরগড়ার যুদ্ধ ছিল আফগান শক্তি অর্থাৎ নসরত শাহ, মাহমুদ লোদি ও শের খান। ফলাফলে 1 নম্বর ফলাফল কী ছিল পানিপথের প্রথম যুদ্ধে? না, ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা হয়, ভারতে সুলতানি সাম্রাজ্যের অবসান হয়। খানুয়া যুদ্ধ ছিল ভারতে মুঘলদের অধিকার সুদৃঢ় হয়, 2 ভারতে রাজপুতদের প্রাধান্য প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়। এখানে হচ্ছিল ঘরগড়া যুদ্ধ 1 নম্বর, বাবরের প্রতিপক্ষ আফগানরা দুর্বল হয়, 2 ভারতে মুঘল কর্তৃত্ব আরও সুদৃঢ় হয়। এগুলো তোমাদের সব 1 নম্বর 2 নম্বরে যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছিলাম পার্ট 1-এ, সেখানে তোমরা সব পেয়ে যাবে এগুলো। তারপরে সে প্যারা করবে হবে, পানিপথের প্রথম যুদ্ধে জয়ী মুঘলরা ছিল। এতে যদি লোদিরা বা রাজপুতরা শাসন করতো বা জয়ী হতো তাহলে কি হতো? কারণ দিয়ে 1 নম্বর পয়েন্ট, লোদি বংশের সুলতানি শাসন বজায় থাকতো। কারণ বাবর যখন ভারত আক্রমণ করেন তখন লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি দিল্লির শাসক ছিলেন। বাবর তাকে পরাজিত করে মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাই পানিপথের যুদ্ধে মুঘলরা জয়ী না হলে লোদি বংশের সুলতানি শাসন প্রতিষ্ঠা থাকত। 2 নম্বর, রাজপুতরা মেবারের রানা সংগ্রাম সিংহের দিল্লি দখলের জন্য সক্রিয় হয়ে উঠেছিল। পানিপথের যুদ্ধে মুঘলরা জয়ী না হলে রাজপুতরাও দিল্লি দখল করে রাজপুত সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারত। তারপরে চলে আসবো আমরা ক্ষয়ের দাগের কোশ্চিন। ক্ষয়ের দাগে কী রয়েছে? শেরশাহ শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও লেখো। তোমাদের অনুশীলনী প্রশ্ন আছে, ক্ষয়ের দাগ দেখবে। ভূমিকা, সম্রাট শেরশাহ ছিলেন শ্রেষ্ঠ বিজেতা ও শাসক। তিনি 5 বছর অর্থাৎ 1540 থেকে 1545 এই 5 বছর শাসনকার্য পরিচালনা করেছিলেন। দিল্লির শাসক হিসাবে রাজত্ব করেছিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর করেছিলেন। তারপরে শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার পয়েন্ট করবে। ভূমিরাষ্ট্র ব্যবস্থা, শেরশাহের উল্লেখযোগ্য সংস্কার হলো ভূমিরাষ্ট্র ব্যবস্থা। তিনি এই ব্যবস্থায় পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা, শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাতে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত, পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিতেন তাকে কবুলিয়ত বলা হতো। এগুলো তোমাদের 2 নম্বর আমি কোশ্চেনে দিয়েছি। আচ্ছা, তারপরে চলে আসবো 2 নম্বর পয়েন্ট, বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন এবং কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধির ব্যবস্থা করেন। তিনি প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীদের বেত্রাঘাত মানে কি লাঠি মানে ছড়ির আঘাত, অঙ্গচ্ছেদ ও প্রাণদণ্ড দেওয়া হতো। 3 যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তিনি সোনারগাঁ থেকে পেশোয়ায় পর্যন্ত 1400 মাইল বা 1400 মাইল দীর্ঘ রেলপথ নির্মাণ করেন, যা সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তাছাড়া আগ্রা থেকে যোধপুর ও আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন এবং ঘোড়ার পিঠে ডাক চলাচলের তিনি ব্যবস্থা করেন। 4 দাগ ধর্মনীতি। শেরশাহ সুন্নি মুসলমান হয়েও ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। তার হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। পরীক্ষা 1 নম্বর শর্ট কোশ্চেন আসে। তার উদারনীতির জন্য তিনি জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছে। উপসংহার,
শেরশাহ মাত্র 5 বছর শাসনকার্য পরিচালনা করে যে উন্নত শাসন কাঠামো গড়ে তুলেছিলেন তা ছিল সুদূরপ্রসারী। তাই ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন, শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব হতো না। তারপর গয়ের দাগের কোশ্চেন, মুঘল শাসকদের রাজপুত নীতিতে কি কি মিল ও কি কি অমিল ছিল তা বিশ্লেষণ করো। অথবা দিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে, অথবা দাগটা তোমাদের বইয়ে নেই বা তোমাদের অনুশীলনীর প্রশ্নে নেই। আমি তোমাদের এটা লিখে দিয়েছি যাতে প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, যদি এটা আসে তাহলে একই উত্তর হবে। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল শাসকদের নীতির মিল ও অমিল কী ছিল? তাহলে চলে আসবো আমরা উত্তরে। মুঘল আমলে রাজপুতরা ছিল ভারতের প্রধান শক্তি। প্রত্যেক মুঘল সম্রাট রাজপুতদের সম্পর্কে বিভিন্ন নীতি গ্রহণ করেন। তবে বাবর, হুমায়ুন, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সবার নীতি এক ছিল না, তাই এদের নীতির মধ্যে মিল ও অমিল রয়েছে। মিল: 1 নম্বর, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সকল মুঘল সম্রাটগণ রাজপুতদের মনসব প্রদান করে মনসবদারি প্রথার আওতায় আনতে চেয়েছিলেন। 2, আকবর থেকে শাহজাহান পর্যন্ত মুঘল সম্রাটগণ রাজপুতদের পরিবারে বিবাহ করে উভয়ের সম্পর্ককে সুদৃঢ় করে। এবার আমরা আসবো কি অমিল। 1 নম্বর, মুঘল সম্রাট আকবর রাজপুতদের উপর থেকে জিজিয়া কর ও তীর্থকর আদায় নিষিদ্ধ করেছিলেন। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকে অনুসরণ করেছিলেন, কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব পুনরায় রাজপুতদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন। 2 নম্বর, আকবর, জাহাঙ্গীর ও শাহজাহান রাজপুতদের উপর ধর্মীয় সহিষ্ণুতার নীতি অবলম্বন করেছিলেন, কিন্তু ঔরঙ্গজেব রাজপুতানার অঞ্চলে প্রায় 200টি মন্দির ধ্বংস করে তাদের শত্রুতে পরিণত হয় এবং তিনি ভ্রান্ত রাজপুত নীতির জন্য মুঘল সাম্রাজ্যের পতন ঘনিয়ে আনেন। তারপরে দেখো ঘয়ের দাগের কোশ্চেন কী রয়েছে, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? প্রথমে প্যারা করবে, মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করে মুঘল সাম্রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন, কিন্তু তার এই অভিযান তাকে তোমাদের দুবার লেখা হয়ে গেছে, একটা কেটে দিবে, তাকে পতনের দিকে ত্বরান্বিত করে। দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য: ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিজাপুর, গোলকুন্ডা ও শিবাজির মারাঠা রাজ্য জয় করা। দাক্ষিণাত্য অভিযান: ঔরঙ্গজেব 1686 খ্রিস্টাব্দে বিজাপুর এবং 1687 খ্রিস্টাব্দে গোলকুন্ডাকে পরাজিত করে। মারাঠা রাজ্য দখলের চেষ্টা: ঔরঙ্গজেব শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য, কিন্তু শায়েস্তা খান শিবাজির হাতে পরাজিত হন। তারপর জয়সিংহ ও দিলির খান শিবাজির বিরুদ্ধে অভিযান করেন এবং শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। পরীক্ষা তোমাদের 1 নম্বর আসে, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? 1666 খ্রিস্টাব্দে শিবাজি ও তার পুত্র শম্ভুজি মুঘল দরবারে উপস্থিত হলে ঔরঙ্গজেব তাদের বন্দী করেন, কিন্তু কৌশলে শিবাজি সেখান থেকে পালিয়ে যান, তাই ঔরঙ্গজেব তাকে পরাজিত করতে পারেনি বা তাকে রাজা হিসাবে ঘোষণা করেন। দাক্ষিণাত্য অভিযানের ফল: 1 নম্বর, দাক্ষিণাত্য অভিযানের ফলে মুঘল রাজকোষ শূন্য হয়ে পড়ে। 2, দাক্ষিণাত্য অভিযানের জন্য ঔরঙ্গজেব 25 বছর রাজধানী থেকে দূরে সরেছিল, ফলে কর্মচারীরা নিয়ন্ত্রণমুক্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। 3, এই অভিযান তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। দাগের কোশ্চিন, অর্থাৎ তোমাদের অনুশীলনীর লাস্ট কোশ্চিন 4 দাগের মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তরাধিকারী নীতি ছিল? উত্তরাধিকারী কারের বিষয়টি কেমনভাবে তা তোমার শাসনকে প্রভাবিত করেছিল, কেমনভাবে তাদের শাসনকে প্রভাবিত করেছিল? প্রথমে প্যারা করবে, ভারতে মুঘল সম্রাটদের কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল না। মুঘল শাসনে উত্তরাধিকার নীতির প্রভাব: তৈমুরীয় নীতি: মুঘল সম্রাটরা ছিলেন তুর্কি নেতা তৈমুরলকের বংশধর। তৈমুরীয় নীতি অনুসারে উত্তরাধিকারীর মধ্যে সাম্রাজ্য ভাগ করার কথা ছিল, কিন্তু মুঘল সম্রাট হুমায়ুন তা মানেননি। 2, রক্তক্ষয়ী সংগ্রাম: মুঘল সম্রাটের পর কে সম্রাট হবে তা নিয়ে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়, কারণ সম্রাটের সব পুত্ররাই সিংহাসনের দাবিদার হতেন। সম্রাটের পুত্রদের লক্ষ্য ছিল হয় সিংহাসন নইলে কফিন। শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব তার 3 ভাই দারা, সুজা ও মুরাদকে হত্যা করেন। 3 দাগ, অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি: যিনি সম্রাট হতেন তার সমর্থক অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি পেত, ফলে অভিজাতরাও ক্ষমতা দখলের প্রতিযোগিতায় মেতে ওঠে। 4 দাগ, মুঘল সাম্রাজ্যের অবক্ষয়: গৃহযুদ্ধ, অর্থনৈতিক সংকট, উত্তরাধিকারী নিয়ে দ্বন্দ্ব, অর্থ সংকটের ফলে মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ঘটে। তাহলে আজকে তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এর পরের ক্লাসে তোমাদের 6ষ্ঠ অধ্যায় আলোচনা করব, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তার উত্তরগুলো হয় তোমাদের সামনে তুলে ধরব।
তাহলে আজ এখানে রাখছি। একটা কথা তোমাদের বলি, তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমরা কোন স্কুলে পড়ো, তোমাদের রোল নাম্বার কত। তো আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।